আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ১। তো আমরা আলোচনা করব আজকে অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব কিভাবে রাখা হয়, আসলে অব্যবসায় প্রতিষ্ঠানটা কি, কি কি প্রশ্নে দেয়া থাকবে, তোমাকে কি কি প্রস্তুত করতে হবে, এগুলো নিয়ে আমাদের আজকের আলোচনার টপিক। তো শুরুতেই জেনে নেওয়া যাক অব্যবসায় প্রতিষ্ঠান বলতে আসলে কি বোঝায়। আমরা মূলত জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু অব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়, বরং তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের কোনো অভাব থাকলে সেটা পূরণ করা। যেমন ধরা যেতে পারে একটি ক্লাবের কথা, ক্রিকেট ক্লাব কিংবা ফুটবল ক্লাব, তাদের কিন্তু মেইন উদ্দেশ্য এই মুনাফা অর্জন নয়, বরং ভালো কোনো প্লেয়ার প্রস্তুত করা, ভালো কোনো প্লেয়ারকে গড়ে তোলা, এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে। তো অব্যবসায় প্রতিষ্ঠানে যখন তুমি একটা অঙ্ক করতে যাবা তখন দেখবা দেয়া আছে প্রাপ্তি ও প্রদান হিসাব। সেখান থেকে তোমাকে প্রস্তুত করতে হবে মূলধন তহবিল বা প্রারম্ভিক সম্পদ ও দায়ের পার্থক্য। ২ নম্বরে প্রস্তুত করতে হবে আয় ব্যয় হিসাব। ৩ নম্বরে আসবে আর্থিক অবস্থার বিবরণী। আজকে আমরা জেনে নিব যে দেয়া থাকবে প্রাপ্তি প্রদান হিসাব সেটা কি, আর এই ১ আর ২ নাম্বারটা আজকে আমরা চেষ্টা করব সলভ করার জন্য। আর ৩ নাম্বার যে আর্থিক অবস্থার বিবরণী রয়ে যাবে সেটা আমরা দ্বিতীয় ভিডিওতে দেখে নিব। আচ্ছা, এবার আমরা তাহলে চলে আসি একটা প্রশ্নে। ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ঢাকা ক্লাবের নিম্নলিখিত তথ্য দেয়া হলো। তো আমি শুরুতেই বলেছিলাম দেয়া থাকবে প্রাপ্তি ও প্রদান হিসাব, প্রশ্নেও কিন্তু দেওয়া আছে একটি প্রাপ্তি ও প্রদান হিসাব। তো আমরা একটু জেনে নেই প্রাপ্তি প্রদান হিসাবটা আসলে কি। একটা অব্যবসায় প্রতিষ্ঠানের কোনো একটা হিসাবকালে বা কোনো একটা বছরে যে নগদ টাকা আসলো এবং নগদ টাকা চলে গেল, এইটার একটা বিবরণী হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। যে নগদ টাকাগুলো আসবে সেগুলো লেখা হবে ডেবিট সাইডে, আর যে নগদ টাকাগুলো চলে যাবে সেগুলো লেখা হবে ক্রেডিট সাইডে। আর আমরা যখনই একটা অ্যাকাউন্টিং এর ম্যাথ করতে যাব আমরা কিন্তু পুরো প্রশ্নটা পড়ে কোশ্চেনে যাব না কি জানতে চাইছে। তাইলে দেখা যাবে পুরো প্রশ্নটা তুমি যতক্ষণে পড়ছো সলভ করতে গেলে এত সময় লেগে গেছে যে টোটাল পরীক্ষার 50% টাইম তোমার এদিকেই চলে যাচ্ছে মনে হবে। তো আমরা শুরুতে চলে যাই আমাদের কি কি জানতে চাচ্ছে। এখানে জানতে চাচ্ছি উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রারম্ভিক সম্পদ সমূহ ও দায়সমূহের পার্থক্যের পরিমাণ, আয় ব্যয় হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখন আমি কিন্তু বলছিলাম প্রস্তুত করতে হবে কি মূলধন তহবিল বা প্রারম্ভিক সম্পদ ও দায়ের পার্থক্য, সাথে আয় ব্যয় হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী। তো ১ নম্বরে আসি, মূলধন তহবিল আমরা কিভাবে প্রস্তুত করব। মূলধন তহবিল বলতে বোঝায় সম্পদ এবং দায়ের পার্থক্য। আর এটা কিন্তু আমাকে বলছে প্রারম্ভিক সম্পদ ও দায়ের পার্থক্যের পরিমাণ, অর্থাৎ বছরের শুরুতে আমার কি কি সম্পদ ছিল এবং বছরের শুরুতে কি কি দায় ছিল, এই দুইটার পার্থক্য আমাকে নির্ণয় করতে বলছে। আমি একটু প্রশ্ন থেকে বের করে ফেলি আমার বছরের শুরুতে কি কি সম্পদ ছিল। তো বছরের শুরুতে আমি দেখলাম নগদ উদ্ধৃত ১/১/২০১২। তো ১/১/২০১২ কিন্তু বোঝা যাচ্ছে এটা বছরের শুরুর নগদ আর এটা আমার সম্পদ, তাই আমি সম্পদ সাইডে লিখে ফেললাম নগদ উদ্ধৃত ৪,৫০০ টাকা। তারপর আমি একটু খুঁজি, প্রাপ্তির দিকে কিন্তু সম্পদ থাকবে, কারণ সম্পদ কিন্তু প্রদানের দিকে থাকে না। প্রাপ্তিতে চাঁদা, আজীবন সদস্যের চাঁদা, এগুলো কিন্তু সম্পদ না। পুরাতন আসবাবপত্র বিক্রয় করে দিছি, সম্পদ না। বিনিয়োগের সুদ, খেয়াল করো বিনিয়োগের সুদ দেয়া আছে ৪,০০০ টাকা, কিন্তু কোথাও বিনিয়োগ নাই। বিনিয়োগ ছাড়া কি বিনিয়োগের সুদ হতে পারে? অবশ্যই না। তাহলে আমরা বিনিয়োগের সুদ দেয়া থাকলে কিভাবে বিনিয়োগ বের করব একটু জেনে নেওয়া প্রয়োজন। বিনিয়োগের সুদ দেয়া থাকলে আমরা সুদের পরিমাণটা লিখবো উপরে, নিচে ভাগ দিব পার্সেন্টেজ দিয়ে। এই যে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে ১০%, এটা দিয়ে ভাগ করলে কিন্তু বিনিয়োগ বের হয়ে যাবে ৪০,০০০ টাকা। এটা কিন্তু আমি নোট ১-এ করেছি, এখানে মেনশন করা আছে। তাই এটা হবে ১০% বিনিয়োগ নামে ৪০,০০০। তো আমি লিখে ফেললাম। এবার আমি পরেরটা দেখি যে আর কি কি সম্পদ আছে। আগে আমি সম্পদটা বের করার চেষ্টা করতেছি। ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের সম্পদ, এই যে আসবাবপত্র, তাহলে এটা আমার সম্পদ ছিল, প্রারম্ভিক সম্পদ লিখে ফেললাম ১৫,০০০ টাকা। তারপর দেখো আসতেছি কি বকেয়া চাঁদা ২০০০ টাকা। এটা আমি কোত্থেকে পাইলাম? এই যে প্রশ্নে দেখা যাচ্ছে অতিরিক্ত তথ্যাবলিতে দেওয়া প্রাপ্ত চাঁদার ২০০০ টাকা বিগত বছরের। এখন প্রাপ্ত চাঁদার ২০০০ টাকা, এটা যে বিগত বছরের, এটা কিভাবে আমাদের প্রারম্ভিক সম্পদ হলো? তো চলো প্রমাণ করি যে এটা কিভাবে আমাদের প্রারম্ভিক সম্পদ।
প্রাপ্ত চাঁদার ২০০০ টাকা বিগত বছরের, এই কথাটির অর্থ হলো আমি যে ২০০০ টাকা পেলাম, আজকে যেটা পেলাম তা পাওয়ার কথা ছিল বিগত বছরে, কিন্তু বিগত বছরে আমি পাইনি। তাই বিগত বছরে কি এটা বাকি রেখে গেছিলাম না, এটা বাকি রয়ে গেছিল না, তাই বলা যায় না যে এটি বিগত বছরের বকেয়া চাঁদা। আবার একটু খেয়াল করো যে যেই চাঁদাটা আমি আজকে পাচ্ছি ২০০০ টাকা, তা পাওয়ার কথা ছিল বিগত বছরে, কিন্তু বিগত বছরে আমি পাই নাই, তাহলে বিগত বছরে এটা বকেয়া রয়ে গেছে। বিগত বছরের বকেয়া একটা আয় রয়ে গেছে। আমরা জানি বকেয়া আয় সমান সমান হচ্ছে সম্পদ। এখন এটা তো আমার বিগত বছরের বকেয়া আয়, বিগত বছরের যেটা বকেয়া আয় এই বছরের জন্য সেটা প্রারম্ভিক, আর বিগত বছরের যেটা বকেয়া আয় সেটা এই বছরের প্রারম্ভিক, তাই এখানে আমি প্রারম্ভিক লিখলাম। আর বকেয়া আয় যেহেতু সম্পদ, তাই প্রারম্ভিকের পাশে লিখে দিলাম সম্পদ। তো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে প্রাপ্ত চাঁদার ২০০০ টাকা বিগত বছরের, এটা এই বছরের জন্য প্রারম্ভিক সম্পদ। তাই আমি সম্পদের ঘরে লিখে ফেললাম বকেয়া চাঁদা ২০০০ টাকা। এবার মণিহারি মজুদ ৫০০ টাকা, এটা কিভাবে প্রারম্ভিক সম্পদ? আবার প্রশ্নে যাই। প্রশ্নে দেওয়া ছিল ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে মণিহারি মজুদ ছিল ৫০০ টাকা। আমরা অঙ্ক করতেছি ১২ সালের, আর ১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে যেটা শেষ হয়েছে সেই শেষটাকে নিয়েই কিন্তু আমরা ১২ সালে শুরুটা করেছি। তাহলে শেষে যে মজুদটা ছিল সেটা এই বছরের শুরুতে আছে, শুরুতে সেটা কি হবে? মণিহারি মজুদটা সম্পদ হিসেবে থাকবে, তাই এটা হবে প্রারম্ভিক মণিহারি মজুদ বা প্রারম্ভিক সম্পদ ৫০০ টাকা। এবার আমার আর কোনো প্রশ্নে তেমন সম্পদ আমি খুঁজে পাচ্ছি না, কারণ সম্পদ নেই, শেষ হয়ে গেছে। এবার আমরা প্রারম্ভিক দায় খোঁজা শুরু করি। দায়গুলো কিন্তু আমরা কোথায় পেয়ে যাব? প্রথমে দেখি দায় আছে আমার বৃত্তি তহবিল, এটা কিন্তু এখানে প্রশ্নেই বলা ছিল ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের সম্পদ ও দায়, এই যে দায়, দায় ছিল বৃত্তি তহবিল ১৩,০০০ টাকা, লিখলাম। তারপর বলতেছে কি যে প্রশ্নের অ্যান্সার আমরা দেখি একটু, অগ্রিম চাঁদা ৫০০ টাকা। এখন অগ্রিম চাঁদা ৫০০ টাকাটা কোত্থেকে আসলো? এই যে চলতি বছরের চাঁদা ৫০০ টাকা বিগত বছরে আদায় হয়েছিল। তো এইটা কিভাবে প্রারম্ভিক দায়, এটাও আমাদের একটু প্রমাণ করা লাগবে। এই যে চলতি বছরের চাঁদা ৫০০ টাকা বিগত বছরে আদায় হয়েছিল, খেয়াল করো আজকে যে চাঁদা আমার পাওয়ার কথা তা যদি আমি বিগত বছরেই পেয়ে যাই, তবে নিঃসন্দেহে আমি এটা অ্যাডভান্স পেয়েছিলাম। তোমার পাওয়ার কথা ছিল ২০১২-তে, কিন্তু তুমি পেয়ে গেছিলে কবে? ২০১১-তে। কোন সালের চাঁদাটা? ১২ সালের চাঁদাটা তুমি পেয়ে গেছো ২০১১ সালে, তো নিঃসন্দেহে তুমি অ্যাডভান্স পাইছিলা। আর যেটা তুমি অ্যাডভান্স পাইছিলা সেটার নামটা এখানে কি দাঁড়াচ্ছে? বিগত বছরের অগ্রিম চাঁদা। এবার একটু খেয়াল করি, অগ্রিম আয় কিন্তু আমার দায়। অগ্রিম আয় আমার দায় কেন? আমি আয় করতে পারছি, সেবাটা আমি কিন্তু এখনো দেই নাই, দিতে আমি বাধ্য আছি। তো যেটা আমি দিতে বাধ্য সেটা কিন্তু আমার দায়। এবার অগ্রিম আয় যদি দায় হয়, তাহলে বিগত বছরের অগ্রিম বিগত বছরেরটাই তো এই বছরের প্রারম্ভিক, তো বিগত বছরের অগ্রিম আয় কি হয়ে যাবে? প্রারম্ভিক বছরের দায়। বুঝতে পারলাম আমরা। এরপর আমরা একটু দেখি আর কোনো প্রশ্নে কোথাও সম্পদ কিংবা দায় আছে কিনা। তো আমি খুঁজলাম, এখানে একটু প্রদানের দিকে খেয়াল করি। বেতন তো খরচ, ভাড়া খরচ, আসবাবপত্র ক্রয় দায় নয়, আসবাবপত্রের মেরামত দায়ে পড়বে না, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় খরচ, মনিহারি খরচ, বৃত্তি প্রদান না। তাহলে আমি আর কিছু খুঁজে পাচ্ছি না এখানে দায়। এবার আমি দুই পাশের পার্থক্য নির্ণয় করে ফেলবো। এই যে সম্পদ সমূহ, আগে আমি সম্পদগুলো যোগ করে দেখবো, যোগ করে দেখি ৬২,০০০, আর এই পাশে দায়গুলো যোগ করে দেখলাম ১৩,৫০০। তো ৬২,০০০ থেকে ১৩,৫০০ বাদ দিলেই বের হয়ে যাচ্ছে ৪৮,৫০০, যা আমার মূলধন তহবিল। তো মূলধন তহবিলের মেইন কনসেপ্টটাই কিন্তু ছিল প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায়ের পার্থক্য। তো আমি প্রথমে প্রারম্ভিক সম্পদগুলো লিখে যোগ করে ফেলবো, আর তারপর প্রারম্ভিক দায়গুলো লিখবো, তারপর দুটার পার্থক্য করে মূলধন তহবিল বের করে নিব। তাহলে আমাদের ফার্স্ট ওয়ান ডান। এবার আমরা সেকেন্ডে দেখব আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব, তাহলে আমাদের এখানে কি কি আনতে হবে? যে মুনাফা জাতীয় আয়গুলো আছে আর মুনাফা জাতীয় ব্যয়গুলো আনতে হবে। তো আমরা দেখি প্রশ্নে কিভাবে বলেছিল। প্রশ্নে বলেছিল হ্যাঁ আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে বলছে। আমরা একটা আয় ব্যয়ের ছকটা দেখে নেই। প্রথমে লিখে নিতে হবে যে ক্লাবের তুমি অঙ্ক করতেছো সেটার একটা শিরোনাম দিতে হবে। অনেকে কি করি, অঙ্ক কমন পড়ছে মাত্র আমরা অঙ্ক সলভ করা শুরু করি, শিরোনাম টিরোনামের দিকে খেয়াল করি না, কিন্তু অনেক সময় দেখা যায়
টিচাররা যখন দেখে শিরোনাম পাচ্ছি না, তুমি কার অঙ্ক করছো, কি অঙ্ক করছো, সেটাই একটু কিন্তু কনফিউশন থেকে যায়, তখন তোমার কাছ থেকে 1 বা 2 নাম্বার কেটে রেখে দেয়। তো এই কাজটা করা যাবে না। প্রথমে ক্লিয়ারলি লিখবা যে ক্লাবটা বলছে ঢাকা ক্লাব, আয় ব্যয় হিসাব, তারপর যে তারিখটা দিয়েছে 2012 সালের 31 ডিসেম্বর, সমাপ্ত বছরের জন্য। এখন আয়গুলোকে একটা টিচকের মতো করে আয়গুলো থাকবে ডান পাশে, আর আয় হয় ক্রেডিট তাই ক্রেডিট লিখবো, আর ব্যয়গুলো থাকবে বাম পাশে, ব্যয় হয় ডেবিট তাই ডেবিট লিখবো। এবার আয় ব্যয় হিসাবে কিন্তু বিগত বছর বা পরবর্তী বছরের কিছু আসবে না, শুধুমাত্র চলতি বছর অর্থাৎ 2012 সালের জিনিসগুলো আসবে। তো ফার্স্টে আমি আয় কি লিখে ফেলবো ডান পাশে। প্রথম আয়টা, আমরা জানি অব্যবসা প্রতিষ্ঠান কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এর কিন্তু কোনো ক্রয় বিক্রয় হয় না, তাহলে সে আয় করে কোত্থেকে? সে আয় করে কিন্তু মূলত চাঁদা থেকে বা বিভিন্ন অনুদান থেকে, এটা কিন্তু তার আয়ের উৎস। সে কিন্তু পণ্য বিক্রয় করে আয় করতে পারে না। এখন আমরা একটু খুঁজি কোনগুলো আমার আয় হতে পারে। এই যে প্রথমে আমি পেয়ে গেলাম চাঁদা, তো আমি লিখে ফেলি চাঁদা 15,000 টাকা লিখলাম। এবার চাঁদার সাথে কিন্তু একটা ভালো সমন্বয় আছে, এই যে 1 নম্বর সমন্বয়টা, এই সমন্বয়টা নিয়ে কিন্তু ম্যাক্সিমামের প্রবলেম হয়ে থাকে। তো আমরা দেখি চাঁদায় যখন বের করতে বলবে তখন আমরা কিভাবে বের করব। চাঁদায়ের সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে বর্তমান বছরের সবকিছু যোগ বিগত ও পরবর্তী বছরের বিয়োগ। তাই সমন্বয়ে গিয়ে আমার দেখতে হবে কোনটা আমার বর্তমান বছরের, সেগুলো আমি যোগ করব, কিন্তু কোনগুলো আমার বিগত বছর কিংবা পরবর্তী বছর সেগুলো আমি বিয়োগ করে দিব। তো এখন আমরা চলো প্রমাণ করি যে আমার যে চাঁদায়ের কোনটা বর্তমান বছর, কোনটা বিগত বছর, কোনটা পরবর্তী বছরের। প্রথম যে পয়েন্টটা আছে, এই যে সমন্বয়টা আমরা একবার পড়ে ফেলবো। প্রাপ্ত চাঁদার 2,000 টাকা বিগত বছরের, এই যে 2,000 টাকা বিগত বছরের, স্পষ্ট বলা আছে বিগত বছরে, তাহলে তো এটা বুঝাই যাচ্ছে এটা আমার চলতি বছরের না, তাহলে আমি লিখে ফেলবো বিগত বছরের 2,000 টাকা। এরপর বলতেছে 1,000 টাকা পরবর্তী বছরের চাঁদা পাওয়া গেছে। তাহলে এই যে 1,000 টাকা তুমি আজকে পাইছো, এই চাঁদাটা কি আজকের না পরবর্তী বছরে? পরবর্তী বছরটা তুমি আজকে অ্যাডভান্স পেয়ে গেছো। আমার কিন্তু শর্ত ছিল বর্তমান না হলে আমি যোগ করতে পারবো না, তো পরবর্তী বছরের এই 1,000 টাকা আমার কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। এবার বলছে চলতি বছরের 1,500 টাকা এখনো পাওয়া যায়নি, ক্লিয়ারলি বলে দিছে চলতি বছরের টাকা পাওয়া যায়নি, অর্থাৎ যে টাকাটা তুমি পাও নাই ভবিষ্যতে পাবা, অর্থাৎ বাকি আছে, সেটা হলো তোমার বকেয়া চাঁদা। তো চলতি বছরে এই বকেয়া চাঁদা 1,500 আমি কি করব? যোগ করে দিব। তার আগে একটু দেখি, আরেকটা আছে চলতি বছরের চাঁদা 500 টাকা, যা বিগত বছরে আদায় হয়েছিল। চাঁদাটা কিন্তু চলতি বছরের, কিন্তু তুমি কবে পাইছিলা? বিগত বছরে। অর্থাৎ বিগত বছরে তুমি অ্যাডভান্স পেয়ে গেছিলা, যে টাকাটা কিন্তু আজকের হিসাবকালের সাথে জড়িত। তাই এই 500 টাকা আমি কি করব? যোগ করে দিব। এবার যোগ করে দেওয়ার পর আমার কিন্তু এই যে চাঁদার অ্যামাউন্টটা 14,000 বের হয়ে যাচ্ছে, কিন্তু একটা কনফিউশন থেকে গেল যে কিভাবে আমরা মাইনাস করলাম প্লাস করলাম। তো আবার আমরা একটু প্রশ্নে আসি। এই প্রশ্নের মধ্যে এই যে চলতি বছরের চাঁদা স্পষ্ট বলা আছে, এটা নিয়ে আমাদের কখনো প্রবলেম হবে না। আবার বলা আছে এই যে 1,000 টাকা পরবর্তী বছরের চাঁদা পাওয়া গেছে, এটা নিয়েও প্রবলেম নাই, কারণ পরবর্তী বছরে পাওয়া গেছে, আমি সুন্দর মাইনাস করে দিব। আমার কিন্তু এই যে শুরুর যে কথাটা আছে এইটা, আর এই যে চলতি বছরের চাঁদা 500 টাকা বিগত বছরে আদায় হয়েছিল, এই দুইটা নিয়ে একটু প্রবলেম থেকে যাবে। তো এই দুইটা নিয়ে আমরা একটু দেখে নেই। এই যে প্রাপ্ত চাঁদার 2,000 টাকা বিগত বছরের, এটা আমরা একটু প্রমাণ করব। এই যে আবার প্রমাণে আসি, অলরেডি আমরা একবার প্রমাণ করছি, আবার একটু দেখে নিই যে এই প্রাপ্ত চাঁদা 2,000 টাকা বিগত বছরের, এই কথাটির অর্থ হলো আমি যে 200 টাকা 2,000 টাকা পেলাম, তা পাওয়ার কথা ছিল কিন্তু বিগত বছরে, কিন্তু বিগত বছরে আমি পাইনি। তো এই টাকাটা কি আজকের বছরের নাকি বিগত বছরের? যেহেতু টাকাটা বিগত বছরের, তো এই বিগত বছরেরটা কিন্তু আমি চাঁদার সাথে যোগ করতে পারবো না, কারণ চাঁদার সাথে আমি তাই যোগ করতে পারবো যেটা আমার বর্তমান বছরের সাথে রিলেটেড। এই জন্যই কিন্তু আমি বিগত বছরের বকেয়াটা 2,000 মাইনাস করে দিছি। এবার আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় কনফিউশনটা যেখানে হয়। এই যে চলতি বছরের চাঁদা 500 টাকা বিগত বছরে আদায় হয়েছিল, বিগত বছরে আদায় হলেও এইটা যে আমার বর্তমান বছরের সাথে সম্পর্কিত, এইটা কিন্তু আমাকে একটু প্রমাণ করে দেখে নিতে হবে। তো দেখো, চলতি বছরের চাঁদা 500 টাকা বিগত বছরে আদায় হয়েছিল, এই কথাটার অর্থ হচ্ছে আজকে আমি যে চাঁদাটা পাওয়ার কথা তা আমি বিগত বছরে পেয়ে গেছি।
বিগত বছরেও যদি আমি পেয়ে থাকি, চাঁদাটা আসলে কোন বছরের? বর্তমান বছরের। তাই বর্তমান বছরের যে জিনিসগুলো থাকবে সেগুলো আমার কি করতে হবে? চাঁদার সাথে যোগ করতে হবে। তাই এই একই কারণে আমরা বিগত বছরের অগ্রিম থাকলেও চাঁদাটা কিন্তু আমার এই বছরের সাথে রিলেটেড। এই বছরের চাঁদাটাই আমি বিগত বছরে অ্যাডভান্স পেয়ে গেছিলাম। তাই এই বছরের সাথে যেহেতু সম্পর্কিত, তাই আমরা এটা কি করব? যোগ করে দিব। যোগ করে দিলাম। এই ছিল আমাদের চাঁদা নিয়ে যত কনফিউশন হতে পারে। এবার আমরা একটু দেখে নেই যে এরপরে আমাদের আর কি কি আয় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আয় আছে, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ কিন্তু বের করে দেওয়া আছে 4,000। আমরা জাস্ট এই 4,000 টাকা এখানে লিখে ফেলবো। এরপর আরেকটু খুঁজি আর কোনো আয় পাওয়া যায় কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আর কোনো আয় তেমন পাওয়া যাচ্ছে না, কারণ মনিহারি মজুদ এটা তো আয় হতে পারে না। এইবার চলো আমরা ব্যয়গুলো বের করে নিই। তো ব্যয়গুলো কিন্তু থাকবে প্রদানের সাইডে। ব্যয়গুলো আমরা যদি দেখি, প্রথমে আছে বেতন, তো বেতন লিখে ফেললাম। তারপর আছে ভাড়া, 2/3 অংশ 6,000 টাকা। এই যে 2/3 অংশ, এই কথাটার অর্থ এখানে একটা সমন্বয় আছে। আমার প্রদান করার কথা ছিল 3 অংশ, কিন্তু আমি প্রদান করেছি 2 অংশ, যার মূল্য হচ্ছে 6,000 টাকা। তাহলে বাকি 1 অংশ কিন্তু আমার এখনো বাকি আছে। এটাকে বলা হয়ে থাকে বকেয়া ভাড়া। চলো এটা কিভাবে বের করা যায়। যেহেতু আমি 2 অংশ প্রদান করেছি, 2 অংশ যদি হয় 6,000 টাকা, তবে 1 অংশ হবে 6,000/2 করলে বের হয়ে যাচ্ছে 3,000। তাই বকেয়া ভাড়া কিন্তু 1 অংশের পরিমাণ 3,000 টাকা। তাই আমি লিখব প্রথমে ভাড়া 6,000, তারপর যোগ বকেয়া 3,000 টাকা, হয়ে গেল 9,000 টাকা। এরপর দেখি আসবাবপত্র ক্রয়। আমরা জানি যে আয় ব্যয় সাধারণত মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আসে। আসবাবপত্র ক্রয় কিন্তু মুনাফা জাতীয় নয়, কারণ এটা একটা স্থায়ী সম্পত্তি কিনতেছি, যেটা আমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে যাবে। তো এই এর পরেরটাতে যাই, আসবাবপত্রের মেরামত। আসবাবপত্রের মেরামতটা কিন্তু আমার মুনাফা জাতীয় ব্যয়, তাই আমি লিখে ফেললাম এখানে 500 টাকা। এরপর মনিহারি খরচের কথা বলতেছে, যেহেতু এটা খরচ এবং চলতি বছরের, তাহলে এটা এখানে ব্যয়ের মধ্যে আসবে। কিন্তু এটা নিয়ে কিন্তু একটা সমন্বয় আছে। সমন্বয় দেখতে পাবা, বলা আছে 2011 সালে মজুদ ছিল 500, আর 12 সালে গিয়ে মজুদ হয়েছে 300। এরকম মজুদ যখন দেওয়া থাকবে তখন আমরা কিভাবে বের করব? প্রথমে লিখে ফেলবো প্রারম্ভিক কত ছিল সেইটা। তো আমরা লিখি, দেখি প্রারম্ভিক মনিহারি ছিল 500 টাকা। তো আমি লিখলাম প্রারম্ভিক মনিহারি 500। এবার এই বছর আমি কিন্তু আরো মনিহারি কিনছিলাম। এই মনিহারি কেনার পরিমাণটা হচ্ছে 2,000 টাকা। এই মনিহারি ক্রয়টা আমি লিখে ফেলবো এখানে 2,000, হয়ে গেল 2500। আর বছরের শেষে গিয়ে আমি দেখতেছি আমার হাতে আছে কিন্তু 300 টাকার মতো মনিহারি। তাহলে এটাকে বলা হয় সমাপনী মনিহারি। আর সমাপনীটা কিন্তু সবসময় বাদ দিতে হয়। বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে এটাই কিন্তু আমার মনিহারি খরচ। কারণ বছরের শুরুটা আমি করেছিলাম 500 দিয়ে, বছরের মাঝখানে আমার আরো 2,000 টাকা লাগছে, টোটাল হয়ে গেল 2500। এই 2500-র মধ্যে আমি দেখলাম বছর শেষে আমার হাতে মাত্র 300 টাকা আছে, বাকি 2,200 টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়েছে বলেই আমি এটা খরচের পাশে লিখলাম। এরপর আমরা আরে খুঁজি, দেখি আমরা কোনো ব্যয় পাই কিনা। বৃত্তি প্রদান ব্যয় নয়, নগদ উদ্ধৃত ব্যয় নয়, বলতে ভুল হবে, মুনাফা জাতীয় ব্যয় নয়। এরপরে দেখতে পাচ্ছি 3 নাম্বার একটা সমন্বয়। যেহেতু এখানে আমি আর কিছু পেলাম না, এবার আমি একটু সমন্বয়ে যাই। 1 নাম্বার তো কাজ করলাম, আয়ের পাশে আসছে, 2 নাম্বারের কাজও হয়ে গেছে। 3 নাম্বারে বলছে আসবাবপত্রের সমাপনী উদ্ধৃতের উপর 10% হারে অবচয় ধরতে হবে। আসবাবপত্রের সমাপনী উদ্ধৃত বলতে আসলে কি বোঝাচ্ছে? আসবাবপত্রের সমাপনী উদ্ধৃত বলতে আসলে বোঝাচ্ছে, আমি যে আসবাবপত্র কিনছিলাম 10,000 টাকা, আমার প্রথমে বছরের শুরুতে আসবাবপত্র ছিল 15,000, আরো আমি কিনলাম কত? 10,000 টাকার। তাহলে টোটাল যোগ করে হলো কত? 25,000। এবার দেখো 25,000-এর মধ্যে আমি কিন্তু আবার 5,000 টাকার আসবাবপত্র বিক্রি করে দিছি। তাহলে বিক্রির অ্যামাউন্টকে আসবাবপত্রে রাখা যাবে? রাখা যাবে না। 25 থেকে 5,000 বাদ দিলাম, থাকলো কত? 20,000। এবার 20,000-এর কত পার্সেন্ট অবচয় ধরতে বলছে? 10%। 20,000-এর 10% করলে কিন্তু অবচয় হয়ে যায় কত? 2,000 টাকা। যেহেতু 3 নম্বর সমন্বয়টাও শেষ, উপরেও আমি কিছু আর পেলাম না, তার মানে আমার কাজ আপাতত ব্যয়গুলো বের করা শেষ হয়ে গেল। এবার আমরা আবার আয় ব্যয় আসি। আয় ব্যয় আমরা প্রথমে সবসময় ক্রেডিটটা যোগ করব, আয়ের পাশটা যোগ করে আমি দেখতে পাচ্ছি আমার এখানে হচ্ছিল 14 আর 4 18,000 টাকা। এটাতে একটু পরে আসবো আয়াতিরিক্ত ব্যয় কথাটাতে। 14 আর 4 এটাতে হচ্ছিল 18,000, আর এই পাশে যোগ করে আমি দেখতে পাচ্ছিলাম 18,700। অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে।
তো এটা যদি ব্যবসায় প্রতিষ্ঠান হতো তাহলে তারা কি বলতো জানো, যেহেতু আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে তারা বলতো তাদের ক্ষতি হয়েছে, নিট ক্ষতি বলতো। কিন্তু এটা তো অব্যবসায় প্রতিষ্ঠান, তাই আমরা নিট ক্ষতি বলতে পারবো না, আমরা বলবো কি আয়ের অতিরিক্ত ব্যয় হয়েছে। এই কারণে আমি লিখবো আয়াতিরিক্ত ব্যয়। কত টাকা? 700 টাকা। যেহেতু এই পাশে 700 শর্ট, এই 700 হচ্ছে আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতি না লিখে লিখবো আয়াতিরিক্ত ব্যয়। এটা হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানে লেখার উপায়। তো এইভাবে হচ্ছে আমাদের আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হবে। তো এই ছিল আমাদের অব্যবসায় প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব। তো আমি সাজেস্ট করব তোমরা যখন অঙ্কটা করতে যাবে ভিডিওটি দেখে, তখন শুরুতেই এই প্রশ্নটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে তারপর প্রশ্নটা একটা জায়গায় রেখে সেটা দেখে দেখে পুরো ভিডিওটা দেখবে, তাহলে দেখবে আরো ইজি হয়ে গেছে। তো আগামী ভিডিওতে আমরা কি করব, আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখে নিব। আমাদের প্রশ্ন থাকবে সেম, এই প্রশ্নটি আমরা এই কন্টেন্টটা শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।